আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত আকাশে সাতটি তারা নামক যে কবিতাটি রয়েছে জীবনানন্দ দাশ রচিত, এই আকাশে সাতটি তারা কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করব এবং এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো শুরু করছি আজকের মূল ভিডিও, আকাশে সাতটি তারা কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ। দেখো, আকাশে সাতটি তারা কবিতাটির মূল কবিতাটিতে যাওয়ার আগে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। জীবনানন্দ দাশের জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। এই তথ্যগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিতে পারো। জন্মস্থান বাংলাদেশের বরিশাল শহরে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো ঝরা পালক, রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী প্রভৃতি। আমাদের আজকের যে কবিতাটি আকাশে সাতটি তারা, এটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। এ প্রসঙ্গে অবশ্যই তোমরা মাথায় রাখবে, রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1957 খ্রিস্টাব্দে, কবির মৃত্যুর 3 বছর পরে। তো এক্ষেত্রে রূপসী বাংলা কাব্যগ্রন্থটির নামকরণ, এমনকি আজকে আমাদের যে পাঠ্য কবিতাটি রয়েছে আকাশে সাতটি তারা, এই নামকরণগুলি কিন্তু জীবনানন্দ দাশ নিজে দিয়ে যাননি। আকাশে সাতটি তারা কবিতাটির যে প্রথম লাইন, সেই লাইন অনুসারে এই কবিতাটির নামকরণ পরবর্তীতে এরকম করা হয়েছে। জীবনানন্দ দাশের মৃত্যু ঘটে 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতায় অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ট্রাম দুর্ঘটনায় তিনি মারা যান, যেটা কলকাতার ট্রাম দুর্ঘটনার ইতিহাসে অত্যন্ত বিরল এক ঘটনা। আমরা জানি জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, প্রেমের কবি, মৃত্যু চেতনার কবি। পরাধীন ভারতবর্ষে দেশীয় সংস্কৃতিকে যখন সাধারণ মানুষ ভুলে যেতে বসেছে, ঠিক সেই সময় তিনি রূপসী বাংলা কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলাদেশের পল্লী প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্যময় রূপ, সেই রূপকে কবি তার এই কাব্যগ্রন্থের কবিতাগুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তেমনই একটি কবিতা আকাশে সাতটি তারা, যে কবিতায় আমরা গ্রাম বাংলার, পল্লী বাংলার এক অপূর্ব সৌন্দর্যের রূপ খুঁজে পাবো। পল্লী বাংলার সান্ধ্য প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যময় রূপ আমরা এই কবিতাটিতে খুঁজে পাবো। সন্ধ্যাবেলায় যখন আকাশে সাতটি তারা ওঠে, তখন কবি উন্মুক্ত পরিবেশের ঘাসের ওপর বসে গ্রাম বাংলার পল্লী প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখেন এবং সেই গ্রাম বাংলার পল্লী প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখা প্রসঙ্গেই নানা অনুষঙ্গ ফুটে ওঠে, যেটা আমরা কবিতাটি পাঠের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো কবিতাটির প্রথমেই কবি বলেছেন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ আকাশে কখন তারা ওঠে? যখন সন্ধ্যা নেমে যায়, সূর্য অস্ত যেতে থাকে, সূর্য অস্ত যায় এবং সন্ধ্যা নামে ধীরে ধীরে, তখন আকাশে তারা ওঠে। তো সেই আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, কবি উন্মুক্ত পরিবেশের ঘাসের ওপর বসে আকাশের সেই তারা দেখছেন। এই আকাশে সাতটি তারা কোন তারা? সাতটি তারা আসলে সপ্তর্ষি মণ্ডল। সেগুলো কি কি? বশিষ্ঠ, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রতু। পুরাণ মতে 7 জন ঋষির নাম অনুসারে আকাশে যে 7টি তারা দেখা যায় সেগুলোকেই বলা হয় সপ্তর্ষি মণ্ডল। এগুলোকে দেখতে অনেকটা জিজ্ঞাসার চিহ্নের মতো দেখায়, 7টি একসাথে মিলিত হয়ে। তো এই 7টি তারা যখন সন্ধ্যার আকাশে ফুটে ওঠে, কবি ঘাসে, উন্মুক্ত পরিবেশে ঘাসের ওপর বসে প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করেন। এরপরে কবি বলছেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা হচ্ছে এক ধরনের ফল, 5টি শিরাযুক্ত টক স্বাদের ফল। এই ফলগুলো পাকলে অত্যন্ত টকটকে লাল রঙের দেখায়। তো কামরাঙা লাল মেঘ, অর্থাৎ যে সন্ধ্যাবেলার আকাশের যে মেঘ, সেই মেঘগুলোর রং কেমন হয়ে গেছে? লাল হয়ে গেছে, কামরাঙার মতন লাল। অর্থাৎ কামরাঙা পাকলে, কামরাঙা ফল পাকলে যেমন টকটকে লাল হয়ে যায়, সেই রকম টকটকে লাল মেঘ। আসলে লাল মেঘটা কেন হয়েছে? সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডুবতে থাকে, তখন সেই সূর্যটার আকার একদম গোল হয়ে যায় এবং টকটকে লাল বর্ণ ধারণ করে সূর্য। তো এই সূর্যের রঙের জন্যই আকাশে যে মেঘ, সেটা কামরাঙার মতন লাল টকটকে আকার ধারণ করেছে আকাশের মেঘ, যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এবার আকাশের মেঘ যখন টকটকে লাল হয়ে যাবে, তো এই অস্তমিত সূর্য এবং লাল রঙের মেঘ মিলে গঙ্গাসাগরের যে ঢেউ, সেই ঢেউয়ে জলের রঙকে রাঙিয়ে দিচ্ছে, লাল রঙে রাঙিয়ে দিচ্ছে।
তো এই মেঘের রং, লাল মেঘের রং, কামরাঙার মতো লাল মেঘের রং যখন গঙ্গাসাগরের ঢেউকেও রাঙিয়ে দিচ্ছে পুরো লাল আভায়, সেটাকেই কবি তুলনা করছেন মৃত মনিয়ার মতো। মৃত মনিয়া, মনিয়া হচ্ছে এক ধরনের পাখি, মনিয়া এক প্রজাতির রঙিন পাখি বিশেষ। কথিত আছে যে এই যে মনিয়া পাখি, এই মনিয়া পাখির রক্ত অত্যন্ত লাল হয়। তাই সূর্য যখন অস্ত যাচ্ছে, অস্তগামী সূর্যের যে টকটকে লাল আভা সেটা মেঘকে যেমন রাঙিয়ে দিচ্ছে, এবং অস্তগামী সূর্যের রং এবং মেঘের লাল রং মিলে গঙ্গাসাগরের যে ঢেউ সেটাকেও যেন মৃত মনিয়ার মতন রাঙিয়ে দিচ্ছে। অর্থাৎ কবি এখানে কল্পনা করছেন মৃত মনিয়ার যে রক্ত সেটা যেমন টকটকে লাল, সেই লাল রঙের মতন যেন গঙ্গাসাগরের ঢেউগুলো রেঙে গেছে কিসে? মেঘের লাল রঙে এবং অস্তগামী সূর্যের লাল রঙে। এখানে বলছে যে ঢেউয়ে ডুবে গেছে, অর্থাৎ কি সূর্য অস্ত গেছে, জলটাকে রাঙিয়ে দিয়ে সূর্য অস্ত গেছে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরেও যে একটা লাল আভা সেটা যেন এখনো আকাশের মেঘে এবং জলের রঙে লেগে রয়েছে। সূর্য অস্ত গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তারপরে সূর্য অস্ত যাওয়ার পরে কি হয়েছে? আসিয়াছে মানে এসেছে, শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এই যে বাংলায় যখন সন্ধ্যা নামে, বাংলার পল্লী প্রকৃতিতে যখন সন্ধ্যা নামে তখন কিন্তু একটা শান্ত পরিবেশ থাকে। দেখো শহরের দিকে যখন সন্ধ্যা নামে তখন গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে, সকলের অফিস থেকে বাড়ি ফেরার তাড়া থাকে, কিন্তু পল্লী বাংলায় যখন সন্ধ্যা নামে তা যেন অত্যন্ত শান্ত এবং অনুগত। সেই পল্লী বাংলার পল্লী প্রকৃতির যে সন্ধ্যাবেলার রূপ সেটা যেন শান্ত অনুগত, এমনটাই কবি দেখেছেন নিজের চোখে। বাংলার নীল সন্ধ্যা, নীল সন্ধ্যা কেন বলা হচ্ছে এখানে? নীল অর্থাৎ সূর্য অস্ত গেছে, সবে সন্ধ্যা শুরু হয়েছে, এখনো দিনের আবছা আবছা আলো রয়েছে, এবং গাছেরা যে গাছপালাগুলো ধীরে ধীরে অন্ধকার, গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে। এই যে একটা মায়াবী পরিবেশ, এই মায়াবী পরিবেশটাকেই কবি বাংলার নীল সন্ধ্যার সাথে তুলনা করেছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, অর্থাৎ আকাশে যেন কেশবতী কন্যা। কেশবতী শব্দের অর্থ হচ্ছে ভালো চুল আছে এমন নারী। তো ভালো চুল আছে এমন নারী যেন আকাশে এসেছে, অর্থাৎ আকাশটা পুরো ঘন কালো রঙে ছেয়ে গেছে। তো ঘন কালো রঙের চুল আছে এরকম এক নারীর সাথে তুলনা করা হচ্ছে আকাশকে, কারণ আকাশে সন্ধ্যাবেলায় কি ঘন কালো মেঘে ছেয়ে গেছে। তো এটা যেন কোনো একটি নির্দিষ্ট কন্যা নয়, এটা যেন বাংলার পল্লী প্রকৃতিকে কবি তুলনা করছেন কেশবতী কন্যার সাথে, কারণ সন্ধ্যাবেলায় বাংলার পল্লী প্রকৃতির যে আকাশ সেটা এমন অন্ধকারে ছেয়ে যায় যে অন্ধকারকে বোঝাতে কবি কেশবতী কন্যা অর্থাৎ ভালো চুল আছে এমন নারীর প্রসঙ্গ টেনে এনেছেন। তো এই যে চুলের যে ঘন কালো রং সেটাকেই কবি আকাশের যে অন্ধকার, সন্ধ্যার আকাশের যে অন্ধকার সেটার সাথে তুলনা করছেন। তাই কবি বলছেন যে অন্ধকারটা কি হচ্ছে? আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। তো এই কেশবতী কন্যার চুল ভাসে, অর্থাৎ কেশবতীর কন্যার যে ঘন কালো চুল অর্থাৎ যে ঘন অন্ধকার, সেই ঘন অন্ধকার ভাসে কোথায়? আমরা অন্ধকার বা সন্ধ্যাকে প্রথম কোথায় অনুভব করি? অর্থাৎ আমরা আমাদের দৃষ্টি দ্বারাই তো প্রথম অনুভব করি যে সন্ধ্যা হচ্ছে, সূর্য ডুবে গেছে। তো প্রথম কবির চোখের পরে, কবি বলছেন কি আমার চোখের পরে সন্ধ্যা নামে, অর্থাৎ সন্ধ্যাটা কবি প্রথম কোথায় অনুভব করছেন? তার চোখে অনুভব করছেন। তারপরে তার মুখটাও অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যায়, তার জন্য কবি বলছেন যে আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। এখানে চুল ভাসা বলতে কিন্তু সন্ধ্যা নামাকে বলা হয়েছে, যেহেতু সন্ধ্যাকে কেশবতী কন্যার সাথে তুলনা করা হচ্ছে। কেশবতী কন্যার ঘন কালো চুল মানে কি সন্ধ্যার অন্ধকার। তো কবির চোখের উপর প্রথম সন্ধ্যার অন্ধকার নামে, তারপরে কবির মুখ অন্ধকার হয়ে ওঠে, অর্থাৎ সন্ধ্যার অন্ধকারে কবির মুখও অন্ধকার হয়ে যায়। তো সেটাকেই বলছেন তার চোখের পরে, তার মুখের পরে চুল তার ভাসে, অর্থাৎ সেই কেশবতী কন্যা অর্থাৎ বাংলার যে পল্লী প্রকৃতি, সেই বাংলার পল্লী প্রকৃতির সন্ধ্যার অন্ধকার তার চোখের উপর এবং তার মুখের উপর ভাসে। এরপরে কবি বলছেন পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। কবি এরপরে কি বলছেন? কবি এরপরে বলছেন যে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, অর্থাৎ পৃথিবীর অন্য কোনো জায়গায় এই যে গ্রাম বাংলার পল্লী প্রকৃতির সন্ধ্যার অপূর্ব দৃশ্য, এই অপূর্ব দৃশ্য পৃথিবীর অন্য কোথাও গেলে আর দেখা যাবে না। এটা শুধুমাত্র গ্রাম বাংলার পল্লী
প্রকৃতিতেই দেখা সম্ভব। তার জন্য কবি বলছেন যে পৃথিবীর অন্য কোনো পথ এই রূপ দেখেনি। অর্থাৎ এই যে গ্রাম বাংলাকে কিসের সাথে, কবি কেশবতী কন্যার সাথে তুলনা করছেন, তাই এই কন্যাকে পৃথিবীর অন্য কোনো পথ আর দেখেনি। অর্থাৎ গ্রাম বাংলার সন্ধ্যার এই পল্লী প্রকৃতির অপূর্ব সুন্দর রূপকে পৃথিবীর অন্য কোনো পথ কখনো দেখেনি। এবার কবি বলছেন দেখি নাই অত অজস্র চুলের, এবার কবি নিজেকে বলছেন কবি নিজেও দেখেননি এত অজস্র চুলের চুমা। অজস্র চুলের চুমা বলতে কি, যে অন্ধকার, এই অন্ধকারগুলো যেন চুম্বন করছে। কাকে চুম্বন করছে? হিজল গাছকে, কাঁঠাল গাছকে, জাম গাছকে, যেন সন্ধ্যার অন্ধকার সমস্ত গাছকে ছেয়ে নিচ্ছে নিজের কালো বর্ণের মধ্যে। অর্থাৎ কবি এখানে কবিত্বের ভাষায় যেন বলছেন যে সন্ধ্যার অন্ধকার, এই সন্ধ্যার অন্ধকারগুলো যেন চুম্বন করছে কাকে? হিজল গাছকে। হিজল অর্থাৎ হিজল বা অম্বুজ এক ধরনের গাছ, সেই গাছকে যেন সন্ধ্যার অন্ধকার চুম্বন করছে। কাঁঠাল কি? কাঁঠাল হচ্ছে এক ধরনের ফল, গায়ে কাঁটাযুক্ত গ্রীষ্মের ফল বিশেষ কাঁঠাল, সেই কাঁঠাল গাছকে যেন সন্ধ্যার অন্ধকার চুম্বন করছে। আবার জাম গাছকে যেন সন্ধ্যার অন্ধকার চুম্বন করছে। অর্থাৎ তার স্নেহপূর্ণ স্পর্শ দ্বারা সমস্ত কিছুকে অন্ধকারে ঢেকে দিচ্ছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। কবি বলছেন যে আমি পৃথিবীর অন্য কোথাও আর জানিনি। অর্থাৎ কবি যেন পৃথিবীর অন্য কোথাও আর উপলব্ধি করেননি, বা পৃথিবীর অন্য কোথাও গিয়ে কবি এমনটা দেখেননি যে স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী বাংলার চুলের বিন্যাসে। অর্থাৎ এই যে রূপসী বাংলা, এই রূপসী বাংলার সন্ধ্যার যে অন্ধকার, সেই সন্ধ্যার অন্ধকারে চারিদিকে যে এক মায়াময় পরিবেশ যেটা স্নিগ্ধ গন্ধ ছড়ায়, সমস্ত পরিবেশে যেন কবি সন্ধ্যাবেলার এক স্নিগ্ধ গন্ধ অনুভব করছেন। অর্থাৎ প্রকৃতিকে কতটা উপলব্ধি করলে সেই গন্ধ নিজে অনুভব করা যায় সেটা তোমরা একটু মনে করো। কবি এটাই বলছেন যে জানি নাই, আমিও নিজেও জানতে পারিনি যে এত স্নিগ্ধ গন্ধ রূপসী বাংলার পল্লী প্রকৃতির যে সন্ধ্যা প্রকৃতি, সেই সন্ধ্যা প্রকৃতির রূপের মধ্যে। তো এই লাইনটা আরেকবার বলছি যে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এখানে রূপসী বলতে কাকে বলা হয়েছে? যে রূপসী বাংলা অর্থাৎ গ্রাম বাংলার পল্লী প্রকৃতির চুলের বিন্যাস। অর্থাৎ সন্ধ্যাবেলার যে অন্ধকার, সেই সন্ধ্যাবেলার ধীরে ধীরে প্রগাঢ় অন্ধকারে সমস্ত কিছুকে ছেয়ে যাচ্ছে। তো সেই যে অন্ধকারের যে মায়াময় পরিবেশ, সেই মায়াময় পরিবেশ যেন স্নিগ্ধ গন্ধ বিস্তার করছে চারিদিকে, যেটাকে কবি উপলব্ধি করছেন, যেটা এই পল্লী প্রকৃতির, গ্রাম বাংলার পল্লী প্রকৃতির মধ্যেই শুধু অনুভব করা সম্ভব, আর পৃথিবীর অন্য কোথাও এই স্নিগ্ধ গন্ধ অনুভব করা সম্ভব নয়। এর পরের অংশে কবি বলছেন যে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ। দেখো কবি এই পল্লী প্রকৃতির মধ্যে বসে সন্ধ্যাবেলায় পল্লী প্রকৃতির উন্মুক্ত পরিবেশে ঘাসের ওপর বসে কবি কি উপলব্ধি করছেন? কবি যেন উপলব্ধি করছেন পৃথিবীর আর কোনো পথে, অর্থাৎ পৃথিবীর আর কোথাও এই নরম ধানের গন্ধ, অর্থাৎ কবি যে পরিবেশের মধ্যে রয়েছেন সেখানে ধান এখনো পাকেনি, অর্থাৎ কাঁচা অবস্থায় ধান যেমন নরম থাকে, সেই নরম ধানের গন্ধ যেন কবির নাকে আসছে। কবি যেন সেই নরম ধানের গন্ধ বাতাসের মধ্যে উপলব্ধি করছেন। কলমির ঘ্রাণ, অর্থাৎ কলমি এক ধরনের শাক বিশেষ, সেই শাকের গন্ধ কবি পাচ্ছেন, যেগুলো সাধারণত জলীয় অঞ্চলে হয়, জল যেখানে থাকে সেখানেই কলমি শাক হয়। তারপরে হাঁসের পালক, তারপরে স্বর শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তৃণবিশেষ বা ঘাস বিশেষ। কবি সেই ঘাসের গন্ধ পাচ্ছেন, হাঁসের পালকের গন্ধ পাচ্ছেন, পুকুরের জলের গন্ধ পাচ্ছেন। চাঁদা এক ধরনের বিশেষ শ্রেণীর মাছ, ছোট মাছ বিশেষ। আর সরপুটি অর্থাৎ বড় আকারের পুঁটি মাছ বিশেষ, চাঁদা মাছ, সরপুটি মাছ, এগুলোর মৃদু ঘ্রাণ অর্থাৎ হালকা গন্ধ তিনি পাচ্ছেন। অর্থাৎ কবি সমস্ত গন্ধ, এইগুলো সমস্তই কিন্তু পল্লী প্রকৃতির মধ্যেই আমরা পাবো, অন্য কোথাও পাবো না। এই যে সমস্ত অনুষঙ্গগুলি কবি ব্যবহার করেছেন সেগুলো একমাত্র পল্লী প্রকৃতির উপাদান, পল্লী প্রকৃতির মাঝে এগুলোকে খুঁজে পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও আর খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ পল্লী প্রকৃতির যে ছোট ছোট যে বিষয়গুলো সেগুলোও কবি উপলব্ধি করছেন, অর্থাৎ বৃহত্তর আকারে পল্লী প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে কবি উপলব্ধি করছেন তার এই কবিতার মাধ্যমে। তাই তো কলমি শাক, তারপরে হাঁসের পালক, স্বর অর্থাৎ ঘাস, পুকুরের জল, চাঁদা মাছ, সরপুটি, এগুলোর যে ঘ্রাণ, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো কিন্তু কবির নজর এড়ায়নি। প্রকৃতির
প্রত্যেকটা উপাদান যেন কবি উপলব্ধি করেছেন, পল্লী প্রকৃতির যে অপূর্ব রূপ সেটাকে কবি উপলব্ধি করেছেন, এবং কতটা পরিমাণে প্রকৃতিকে উপলব্ধি করলে এইগুলোর গন্ধ অনুভব করা যায় সেটা তো তোমরা বুঝতেই পারছো। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, অর্থাৎ চাল যখন ধোয়া হয় সেই চাল ধোয়ার পরে হাতের যে ভিজে ভাব, সেই ভিজে ভাব শীত হাত খান, অর্থাৎ যে চাল ধোয়ার ফলে যে হাতটা ঠান্ডা হয়ে যায়, শীত বলতে এখানে ঠান্ডা বোঝানো হচ্ছে, চাল ধোয়ার ফলে যে কিশোরীর হাতটা, কিশোরী মেয়ের হাতটা যে ঠান্ডা হয়ে গেছে সেটাও যেন কবি উপলব্ধি করতে পারছেন। তারপরে কিশোরের পায়ে দলা মুথা ঘাস, মুথা এক ধরনের ঘাস বিশেষ, সুগন্ধি শিকড়যুক্ত তৃণবিশেষ বা ঘাস বিশেষ। তো কিশোরের পায়ে দলা অর্থাৎ আনমনা কিশোর চলার সময় তার পায়ের তলায় যে মারিয়ে দেয় মুথা ঘাস, সেই মুথা ঘাসের প্রসঙ্গ কবি উল্লেখ করেছেন। তারপরে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। দেখো লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধ কেন বলা হচ্ছে? লাল লাল বটের যে ফলগুলো সেগুলো যখন নিচে ঝরে পড়ে, মাটিতে ঝরে পড়ে, সেগুলো অনেকে মারিয়ে দিয়ে যায়। তো সেগুলো মারিয়ে দিয়ে যাওয়ার ফলে তাদের যে একটা ক্লান্ত অবস্থা থাকে, নীরব অবস্থা, সেটাকেই কবি বলেছেন এরই মাঝে বাংলার প্রাণ আছে। অর্থাৎ বাংলার প্রাণ কবি কিসের মধ্যে খুঁজে পেয়েছেন? দেখো কলমির ঘ্রাণের মধ্যে, হাঁসের পালকের মধ্যে, স্বর অর্থাৎ ঘাস বা তৃণবিশেষের মধ্যে, পুকুরের জলের মধ্যে, চাঁদা বা সরপুটিদের মৃদু ঘ্রাণের মধ্যে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, তার শীত হাত খান, অর্থাৎ কিশোরী চাল ধোয়ার ফলে তার যে ভিজে হাতের ঠান্ডা ভাব রয়েছে, সেই শীত হাত অর্থাৎ ঠান্ডা হাতের মধ্যে, কিশোরের পায়ে দলা মুথা ঘাসের মধ্যে, লাল লাল বটের ফলের যে ব্যথিত গন্ধ, তাদের যে ক্লান্ত অবস্থা অর্থাৎ মানুষের পায়ের পাড়া খেয়ে, মানুষের পায়ে দলিত হয়ে তাদের যে ক্লান্ত নীরবতা, সেটাই যেন তার মধ্যে, এই সমস্ত কিছুর মধ্যে, এই সমস্ত ছোট ছোট বিষয়ের মধ্যেই যেন বাংলার প্রাণ লুকিয়ে আছে। বাংলার পল্লী প্রকৃতির যে সৌন্দর্য, এই সমস্ত কিছু মিলেই যেন বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্যকে আরও মায়াবী করে তুলেছে, আরও অপরূপ করে তুলেছে। কবি তাই বলছেন যে এরই মাঝে রয়েছে বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই, অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন আকাশে 7টি তারা ফুটে উঠেছে, উন্মুক্ত পরিবেশের ঘাসের মধ্যে বসে কবি যেন গ্রাম বাংলার পল্লী প্রকৃতির মায়াবী এই অপূর্ব রূপ কবি উপলব্ধি করতে পারেন। তাই কবি এখানে বলছেন যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, অর্থাৎ সন্ধ্যার আকাশে যখন 7টি তারা ফুটে উঠেছে, তখন কবি পল্লী প্রকৃতির, পল্লী বাংলার এই অপূর্ব রূপ উপলব্ধি করতে পারছেন। টের পাওয়া কি? বুঝতে পারা বা অনুভূতি হওয়া। কবির মধ্যে বোধ জাগরণ ঘটা যে বাংলার পল্লী প্রকৃতি কতটা সুন্দর। রূপসী বাংলা কেন বলা হচ্ছে এখানে? রূপসী বাংলা হচ্ছে রূপবতী, অর্থাৎ রূপে গুণে এই বাংলার পল্লী প্রকৃতি যেন অসাধারণ। পৃথিবীর অন্য কোথাও এই রকম রূপ আর খুঁজে পাওয়া যাবে না। সন্ধ্যায় যে রূপ আরও অপূর্ব আকার ধারণ করে, যেটা এই কবিতার পরতে পরতে কবি ফুটিয়ে তুলেছেন। তো এটাই ছিল আকাশে 7টি তারা কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।